আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুতুম পেঁচার নকশা দ্বিতীয় পরিচ্ছেদ কলিকাতার বারোয়ারি কলিকাতার বারোয়ারি। ঠিক আছে, আমার উচ্চারণটা একটু ভুল ছিল প্রথমে। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলিকাতার বারোয়ারি পূজা। এখানে প্রথমে যেটা বলা হয়েছে কলিকাতার বারোয়ারি সম্বন্ধে, তো সেটা হচ্ছে যে প্রথমে বলা আছে অ্যান্ড দিস ওয়ার্ড নেম অর টাইটেল এরির দে বিয়ার আই স্পিক অফ অল বিগার্স বুস। এখানে চড়ক পর্ব শেষ হওয়ার পরের যে ঘটনাটা সেটা মোটামুটি এখানে আলোচনা করা রয়েছে। আর আগেও আমরা যেটা চড়ক ছিল তো সেখানেও আমরা চিতপুরের যে কথাটা সেখানেও পাই। সেখানেও ছিল যে চিতপুরের রাস্তা আর কি মেঘ করলে সেখানে অনেক কাদা হয়ে যায়, এরকম একটা লাইন ছিল। তো এখানেও আছে যে মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় চিতপুরের বড় রাস্তা ফলারের পাতের মতো দেখাচ্ছে। তাহলে দুটো সিমিলার লাইন, এটা আমাদের দেখতে হবে। তারপরে কুটিওয়ালারা জুতো হাতে করে বেশ্যালয়ের বারান্দার নিচে আর রাস্তার ধারে বেনের দোকানে দাঁড়িয়ে আছেন। আজ শক্কর মহলে পোহা বারো কলিকাতা কেরাঞ্চি গাড়ির বেতো রোগীর পক্ষে বড় উপকার, গ্যালভেনিক শকের কাজ করে। এখানে বলছে যে কলকাতার কেরাঞ্চি গাড়ি বেতো রোগীর পক্ষে খুবই উপকার। সেকালে আসমানি দোলদার ছক্কর যেন হিন্দু ধর্মের সঙ্গেই কলকাতা থেকে গা ঢাকা হয়েছে। সেখানে যে আসমানি বা দোলদার ছক্কর মানে যারা আছে আর কি, হিন্দু ধর্ম যেমন কলকাতা থেকে গা ঢাকা হয়েছে সেরকম এটার কথা বলা আছে। কেবল যে দুই একখানা আজও খিদিরপুর, ভবানীপুর, কালীঘাটা আর বারাসাতের মায়া ত্যাগ করতে পারেনি বলে আমরা কখনো কখনো দেখতে পাই, মানে হিন্দু ধর্মের মতন আর কি ওটা দেখতে পাই। চার আনা লাল দেখি তের জুড়ি এসো গো বাবু ছোট আদালত বলে গাড়োয়ানরা শৌখিন সুরে চিৎকার করছে। নব উদ্ধাগমনের বইয়ের মতো দুই এক কুটিওয়ালা গাড়ির ভেতরে বসে আছেন, সঙ্গী জুটছে না। দুই একজন গভর্নমেন্ট অফিসের কেরানি গাড়োয়ানদের সঙ্গে দরের কষাকষি চলছে, মানে যারা তো গাড়ি চালায় সমস্ত সেই সময় গাড়োয়ান আর কি, তো তাদের সঙ্গে যে কেরানি যারা মানে কাজ করে ওখানে তাদের দরাদরি চলছে। অনেক চোটে হেঁটেই চলছেন, মানে অনেকে আবার রাগারাগি করে হেঁটেই যাচ্ছেন। গাড়োয়ানরা হাঁটি টিটকিরির সঙ্গে গাড়োয়ানরা হাসি টিটকিরির সঙ্গে, তবে ঝাঁকা মুটেই যাও, তোমাদের গাড়ি চড়া কর্ম নয়, কমপ্লিমেন্ট দিচ্ছে। মানে যারা রেগে করে হেঁটে যাচ্ছে এখানকার কেরানিরা, তো তখন গাড়োয়ানদেরকে বলছে, বলে তবে তোমরা ঝাঁটা মুটেই যাও, তোমাদের গাড়ি চড়া তোমাদের মানে কর্ম নয়। এটা একটা কমপ্লিমেন্ট, মানে তাকে বলছে। 10টা বেজে গেছে, ছেলেরা বই হাতে করে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে। মৌতাতি বুড়োরা তেল মেখে গামছা কাঁধে করে আফিমের দোকানগুলির আড্ডায় জমছেন। হেঁটো ব্যাপারীর বাজারে বেচা কেনা শেষ করে খালি বাজরা নিয়ে ফিরে যাচ্ছেন। কলকাতা শহর বড়ই গুলজার। গাড়ির হররা সহিসের পইস পইস শব্দ, কেঁদো কেঁদো ওয়েলার ও নরম্যান্ডির তাপেতে রাস্তা কেঁপে উঠেছে। বিনা ব্যাঘাতে রাস্তায় চলা বড় সোজা কথা নয়, মানে ওখানে রাস্তায় চললে যে বাধা থাকে, তো ওটাতে এমনিতে বাধা ছাড়া রাস্তা চলাটাও তো সোজা কথা নয়। বীরকৃষ্ণদার ম্যানেজার কানাইধন দত্ত এক নিম খাসা, তার বীরকৃষ্ণর যে ম্যানেজার, আমরা টিনের তলারে ওখানে পাই বীরকৃষ্ণদা, তো এখানেও আছে বীরকৃষ্ণদা, সেটা হচ্ছে তার যে ম্যানেজার, সেখানে তার কথা বলা হচ্ছে যে কানাইধন দত্ত এক হচ্ছে নিম খাসা রকমের ছক্কর ভাড়া করে বারোয়ারি পুজোর বার্ষিক সারতে বেরিয়েছেন। বীরকৃষ্ণদা কেবল চাঁদার পুষ্যিপুত্র। হাটখোলার গদি, 10-12টা খন্দ মালের আড়ত, বেলঘাটায় কাঠের ও চুনের 5খান গোলা, নগদ 10-12 লাখ টাকা দাদন বা চোটায় খাটে। কোম্পানির কাগজের মধ্যে মধ্যে লেনদেন হয়ে থাকে। 12 মাস প্রায় শহরেই বাস করে, মানে বীরকৃষ্ণ পুরো 12 মাসে শহরেই থাকে। শুধুমাত্র পুজোর সময় 10-12 দিনের জন্য তিনি বাড়িতে, মানে গ্রামের বাড়িতে যান। একখানি বগি, একটি লাল ওয়েলার, একটা রাড়, 2টো তেলি মোসায়েব, গড়পাড়ে বাগান ও ছড়ে এক ভাউলে ব্যবহার আয়েস ও উপাসনার জন্য নিয়ত হাজির।
বীরকৃষ্ণ দাস শ্যামবর্ণ, বেটেখাটো রকমের মানুষ, নেয়াপাতি রকমের ভুঁড়ি হাতে সোনার তাগা, কোমরে মোটা সোনার গোট, গলায় একটা ছোড়া সোনার দু নর হার। আহ্নিকের সময় খেলবার তাসের মতো চ্যাটালো সোনার ইষ্টকবচ পরে থাকেন। মানে আহ্নিকের সময় মানে দুপুরে খাবারের সময় কি আহ্নিকের সময় খেলবার যে তাসের মতো চেটালো সোনার ইষ্টি কবচ পরে থাকেন। গঙ্গা স্নানটি প্রত্যহ হয়ে থাকে। মানে বীরকৃষ্ণদা প্রত্যেক দিনেই তিনি গঙ্গা স্নান করেন। কপালে, কণ্ঠায় বা কোণে ফোঁটাও ফাঁক যায় না তার। কপালে আর কণ্ঠা বলতে তার যে গলা, দুটা জায়গাতে তিনি প্রত্যেকদিন ফোঁটা নেন। দা মহাশয় বাংলা ইংরেজি নাম সই করতে পারেন। ইংরেজি খদ্দেরের আসা যাওয়া, 2-4 ইংরেজি কোম্পানির কন্ট্রাক্টে কম বা আইসো, যেটাকে আমরা বলি না কাম, তো ওটা হলে কম বা গোপ যাও প্রভৃতি 2-1 ইংরেজি কথাটাও আসে বীরকৃষ্ণদার। কিন্তু দা মহাশয়কে বড় কাজকর্ম দেখতে হতো না। কানাইধন তার যেহেতু ম্যানেজার ছিল, তো তিনি সমস্ত কাজকর্ম দেখতেন। দা মহাশয় টানা পাখায় বাতাস খেয়ে বগি চড়ে আর এসরাজ বাজিয়ে কাল কাটান। মানে ওই পাখার বাতাস খেয়ে আর ওই গাড়ি যেটাকে বগি বলা হয়, ওই বগি চড়ে আর এসরাজ বাজিয়ে তিনি সময় কাটাতেন। বীরকৃষ্ণদারের কথাই বলা হচ্ছে। তো 12 জনে একত্র হয়ে কালী বা অন্য দেবতার পূজা করার প্রথা মরক হতেই সৃষ্টি হয়। ক্রমেই সে অবধি মা ভক্তি ও শ্রদ্ধার অনুরোধে ইয়ার দোলে গিয়ে পড়েন। মহারাজ, গোলদার, দোকানদার আর হেটোরাই বারোয়ারির পূজার প্রধান উদ্যোগী। তাহলে বারোয়ারি এই পূজা যেটা হয় আর কি, তার প্রধান উদ্যোগী মহারাজ বললাম তো, মহাজন আছে, তারপরে গোলদার, দোকানদার এবং হেটোরাই বারোয়ারির পূজার তারা প্রধান উদ্যোগী। সম্বৎসর যার যত মাল বিক্রি ও চালান হয়, মন পিছু 1 কড়া, 2 কড়া, 5 কড়া হিসেবে বারোয়ারি খাতে জমা হয়ে থাকে। ক্রমে 2-1 বৎসরে দস্তুরি বারোয়ারি খাতে জমলে মহাজনদের মধ্যে বর্ধিষ্ণু ও ইয়ার গোচরে শৌখিন লোকের কাছেই ওই টাকা জমা হয়। তিনি বারোয়ারি পূজার অধ্যক্ষ হন। মানে বীরকৃষ্ণ দায় আর কি বারোয়ারি পূজার অধ্যক্ষ হন। তার চাঁদা আদায় করা, চাঁদার জন্য ঘোরা, বারোয়ারি সং, রং তামাশা বন্দোবস্ত করা তার ভার। সমস্ত কিছুই চাঁদা তোলা হয় না, তো কোনো অনুষ্ঠান হলে আমাদের গ্রামের দিকেও দেখি যে চাঁদা আদায় করা হয়, তো সেরকম আর কি চাঁদা আদায় করা। বা রাস্তায় আমরা যখন সেই কোনো কিছু পুজো টুজো করি, তো তখনও রাস্তায় চাঁদা আদায় করার জন্য ঘেরা হয়, তো চাঁদা আদায় ঘোরা, ঘোরা, আমরা ঘেরা বলছি, তো ঘোরা, বারোয়ারি সং করা, রং তামাশা বন্দোবস্ত এই সমস্ত করা তার ভার। আর বলা হচ্ছে যে এবার ঢাকার বীরকৃষ্ণদা বারোয়ারি অধ্যক্ষ হয়েছিলেন। মানে বীরকৃষ্ণদা কোথা, তাহলে ঢাকার, তিনি অধ্যক্ষ হয়েছিলেন এবার। সুতরাং দা মহাশয় বীরকৃষ্ণ দা মহাশয় আম মুক্তার, কানাইধন দত্ত বারোয়ারির বার্ষিক সাদা ও আর যেন কাজের ভার পেয়েছিলেন। তাহলে তার যে অ্যাসিস্ট্যান্ট বলা যায় না, ম্যানেজার, তো তিনিও তো তাহলে যে ম্যানেজার ছিল কানাইধন, বারোয়ারির বার্ষিক সাদা আর যেন কাজের ভার পেয়েছিলেন, তিনিও তার কাজের ভার পান। দত্তবাবুর গাড়ি বীরকৃষ্ণ দত্তবাবুর গাড়ি আর কি, রুনু রুনু ঝুনু ঝুনু করে নুড়ি ঘোটা লেনের এক কায়স্থ বড় মানুষের বাড়ির দরজায় লাগলো। যে কায়স্থ বলতে যে আগেকার যেমন একান্নবর্তী পরিবার, সেরকম তো কায়স্থ একটা পরিবার একটা সম্প্রদায় বা একটা সমাজ। কায়স্থ সমাজ না, এরকম যেমন ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ কায়স্থ বলা হয় না, তো এরকম একটা কায়স্থ তোর বাড়িতে ওই যে গাড়িটা আর কি ঘাটা লেনের এক কায়স্থ বড় মানুষের বাড়ির দরজায় লাগলো। দত্তবাবু তড়াক করে গাড়ি থেকে লাফিয়ে পড়ে দরোয়ানদের কাছে উপস্থিত হলেন। তার যে দারোয়ানদের কাছে উপস্থিত হলেন। শহরে বড় মানুষের বাড়ির দারোয়ানরা খোদ হুজুর ভিন্ন নদে রাজা এলো খবর নদারক। হেরির বকশিস, দুর্গা উৎসবের পার্বণী, রাখি পূর্ণিমা প্রণামী দিয়েও মন পাওয়া ভার। যদি হরির বকশিস দেওয়া হয় বা দুর্গোৎসবের পার্বণী দেওয়া হয় বা রাখি পূর্ণিমার প্রণামী দিয়েও তাদের কিন্তু মন পাওয়াটা ভার। দত্তবাবু অনেক ক্লেশের পর 4 আনা কবলে একজন দারোয়ানকে বাবু এতলা দিতে সম্মত করলেন। শহরের অনেক বড় মানুষের কাছে
করছে দেওয়া টাকা সুদ ও তার পৈতৃক জমিদার কিনতে গেলেও বাবুর কাছে এতলা হলে, হুজুরের হুকুম হলে লোক যেতে পায় কেবল দু এক জায়গায় অবারিত দ্বার। এতে বড় মানুষরা বড় দোষ নয়। ব্রাহ্মণ, পণ্ডিত, উমেদার, কন্যাদায়, আইবুড়ো ও বিদেশি ব্রাহ্মণ ভিক্ষুকদের জ্বালায় শহরে বড় মানুষদের স্থির আভার, মানে যারা ব্রাহ্মণ রয়েছে বা উমেদার, কন্যাদায়, আইবুড়ো, বিদেশি ব্রাহ্মণ, এই সমস্ত যে ভিক্ষুক তাদের জ্বালায় আর কি, মানে বড় বড় যারা মানুষ রয়েছে তাদের শহরে থাকাটা ভার হয়েছে। এদের মধ্যে কে মৌতাতের বা টানাটানির জ্বালায় বিব্রত, কে যথার্থ দায়গ্রস্ত। এপিডেপিট করলে বিশ্বাস হয় না। দত্তবাবু আধ ঘন্টা দরজায় দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে 10-12 জনকে পরিচয় দিতে হলো তিনি কিসের জন্য হুজুরে এসেছেন, ও দুই একটা বেয়াড়া রকমের দারোয়ানি ঠাট্টা খেয়ে গরম হচ্ছিল। এমন সময় তার 4 আনা দাদুনে দারোয়ান ঢিকুতে ঢিকুতে এসে তার সঙ্গে করে নিয়ে হুজুরে পেশ করলে, মানে যে গাড়ি এটা যে দরজাটা ধাক্কা করেছিল তো সেখানে তিনি দাঁড়িয়েছিলেন আধ ঘন্টা মতন ওই দরজার কাছে। তো তাকে 10-12 জনকে আবার তাকে পরিচয় দিতে হলো তিনি কিসের জন্য এখানে হুজুরে এসেছেন। সেই দুই একটা বেয়াড়া রকমের দারোয়ানি ঠাট্টা খেয়ে আর কি, মানে ঠাট্টাটা খেয়ে গরম হচ্ছিল। এমন সময় তার 4 আনা দাদুনে দারোয়ান ঢিকুতে ঢিকুতে এসে তার সঙ্গে করে নিয়ে হুজুর পেশ করলো। পাঠক, বড় মানুষের বাড়ির দারোয়ানের কথায় এইখানে আমাদের একটা গল্প মনে পড়ে গেল, সেটি না বললেও থাকা যায় না। এটা কি দই হয়েছে? এটা নষ্ট হয়েছে দুধটা। 10-12 হলো, তাহলে কত হলো বলে বছর 10-12 হলো একটা গল্প কথা। বড় মানুষের বাড়ির একটা দারোয়ানের কথা মনে পড়ে গেল। এই শহরে বাগবাজারের অঞ্চলে একজন ভদ্রলোক তার জন্মতিথি উপলক্ষে, মানে আমি গল্পটা বলি, পুরোটা পড়ছি না এখানে। তো এখানে বাগবাজারে একটা জন্মতিথি, বাগবাজার অঞ্চলে আর কি একটা ভদ্রলোক আছেন। তো তার জন্মতিথি উপলক্ষে তার ইচ্ছা ছিল যে তার গোটাগত বন্ধু বান্ধবকে তিনি নিমন্ত্রণ করবেন। আচ্ছা, তারপর জন্মতিথিতে আমোদ করা হিন্দুদের ইংরেজদের কাপি করা প্রথা নয়। আমরা পুরুষ পরম্পরা জন্মতিথির গুড় দুধ খেয়ে, তিল বুনে, মাছ ছেড়ে, নতুন কাপড় পরে, প্রদীপ জ্বলে, শাঁখ বাজিয়ে, আইবুড়ো ভাত খাওয়ার মতো কুটুম্ব বন্ধু বান্ধবকে নিয়ে আমরা মানে মজা টজা করি। তাহলে আমরা যদি কেউ বলে যে আমাদের জন্মদিনটা আমরা ইংরেজদের দেখে কপি করেছি বা আমরাও এরকম ভাবে করি, এটা নয়, এটা আমাদের একটা হিন্দু যুগের প্রথার মতো, মানে এটা আমাদের চলে আসছে। তো সেরকম ভাবে আমরা কি করি, জন্মদিনে নতুন কাপড় পরি, সেখানে প্রদীপ জ্বালানো হয়, শাঁখ বাজানো হয়, যেমন আইবুড়ো ভাত খাওয়ানো হয় সেরকম আর কি। আর গুড় দুধ খেয়ে, তিল বুনে, মাছ ছেড়ে, যার যেমন প্রথা, এটা বলা আছে যে যার যেমন প্রথা, আর কুটুম্ব বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভোজন করে থাকি। তবে আজকাল শহরের কেউ কেউ জন্মতিথিতে বেতর গাছের আমোদ করে থাকেন। কেউ বা শেটের কোলে 60 বৎসরে পদার্পণ করে আপনার জন্মতিথির দিন গ্যাসের আলোয় গেট নাচ ও ইংরেজদের খানা দিয়ে চোহেলের এক শেষ করেন। অভিপ্রায় আপনারা আশীর্বাদ করুন, তিনি আর 60 বছর এমনি করেই আমোদ করতে থাকুন। চুলে ও গোপে কলপ দিয়ে জড়ির জামা, হীরের কণ্ঠি পরে নাচ দেখতে বসুন। মানে যে বড়লোক বাবুর কথা বলা হচ্ছে, তো ওটাই বলছে, অভিপ্রায় আপনারা আশীর্বাদ করুন যেন 60 বছর আবার এমনি করে তিনি আমোদ করতে থাকেন, বা তার চুলে গোপে কলপ দিয়ে জড়ির জামা ও হীরের কণ্ঠি, মানে কণ্ঠি মানে যে আমরা মালা পরি, তো হীরের কণ্ঠি পরে নাচ দেখতে বসুন। তোমরা আর কি আমাদেরকে বসতে বলছে। প্রতিমে বিসর্জন, স্নান যাত্রা, রোতে বাহার দিন, অনেক দিন অনেকের জন্মতিথিতে বাগান টের পান যে বাবুর আজ, মানে রথের অনেক কি বলা হচ্ছে, অনেকের জন্মতিথিতে বাগান টের পান যে আজ বাবুর জন্মতিথি। নেমন্তন্নের গা সারতে অফিসে 1 সপ্তাহ ছুটি নিতে হয়, মানে এই নেমন্তন্ন যে জন্মদিন, তো সেই কারণে আর কি অফিস থেকে ছুটি নিতে হয় 1 সপ্তাহ। আমাদের বাগবাজারের বাবু সেরকম কোনো দিকেই যাননি। কেবল গুটিকতক ফ্রেন্ডকে, মানে 1 সপ্তাহ ছুটি নেওয়া নেই তার কোনো ব্যাপার ছিল না, শুধু কতগুলো ফ্রেন্ডকে ভালো করে খাওয়াবেন, এটাই তার মতলব ছিল। এদিকে ভোজের দিন নেমন্তন্নেরা এসে একে একে জুটলেন। খাবার দাবার সকলেই প্রস্তুত হয়েছিল, কিন্তু সেদিন
সকালে বাদলা হওয়ার কারণে মাছ পাওয়া যায় না। বাঙালিদের মাছটা প্রধান খাদ্য, সুতরাং কর্মকর্তা মাছের জন্য বড়ই উদ্বিগ্ন হতে লাগলেন। নানা স্থানে মাছের সন্ধানে লোক পাঠিয়ে দিলেন, কিন্তু কোনো রকমেরই মাছ আর পাওয়া গেল না। শেষে একজন জেলে এসে সের 10-12 ওজনে, তাহলে কত ছিল বলা হচ্ছে, গল্পটাও কিন্তু 10-12 বছর আগে, ঠিক আছে। আর মাছের যে ওজনটা সের 10-12 ওজনের, তাহলে দুটো একই, 10-12 ওয়াট। তো রুই মাছ নিয়ে উপস্থিত, তাহলে মাছটা ছিল রুই মাছ। এবারে মাছ দেখে কর্মকর্তার খুশির আর সীমা রইল না। জেলে সে দাম বলবে তাই দিয়ে যেন মাছটি নেওয়া যাবে মনে করে জেলেকে জিজ্ঞাসা করলেন, বাপু এটির দাম কি নেবে? ঠিক বলল তাই দেওয়া যাবে। জেলে বললেন, মশাই এর দাম 20 ঘা জুতো। কর্মকর্তা 20 ঘা জুতো শুনে অবাক হয়ে রইলেন। মনে করলেন জেলে বাদলা পেয়ে মদ খেয়ে মাতাল হয়েছে, না হয়তো পাগলা। কিন্তু পাগলা বলতে পাগলে লেখা আছে, আমি পাগলা বলছি, কিন্তু জেলে কোনো ক্রমে 20 ঘা জুতো ভিন্ন মাছটি তো দেবে না। এই তার পণ হলো। নিমন্ত্রণের বাড়িকর্তা ও চাকরেরা জেলের এই আশ্চর্য দাম শুনে তার কেউ পাগল কেউ মাতাল বলে ঠাট্টা মস্করা করতে লাগলো, কিন্তু কোনো রকমের এই জেলের গা ঘুচল না। শেষে কর্মকর্তা কি করেন, মাছটি নিতেই হবে। আস্তে আস্তে জেলেকে 20 ঘা জুতো মারতে রাজি হলেন। জেলেও অম্লান বদন পিঠ পেতে দিলেন 10 ঘা জুতো। জেলের পিঠে পড়বা মাত্রই জেলে বলে যে, মশাই একটু থামুন, আমার একজন অংশীদার আছে, বাকি 10 ঘা সেই খাবে। এবারে সে আপনার দারোয়ান দরজায় বসে আছে, তারে ডেকে পাঠান। আমি যখন বাড়ির ভেতর মাছ নিয়ে আসছিলাম তখন মাছের অর্ধেক দাম না দিলে আমায় ঢুকতে দেবে না, এই বলেছিল। সুতরাং আমিও অর্ধেক বকরা দিতে রাজি হয়েছিলাম। কর্মকর্তা তখন বুঝতে পারলেন যে জেলে কি জন্য মাছের দাম 20 ঘা জুতো চেয়েছিল। দারোয়ানজিকে দরজায় বসে তার অধিকক্ষণ জেলের দামের বকরার জন্য প্রতীক্ষা করে থাকতে হলো না। কর্মকর্তা তখনই দারোয়ানজিকে জেলের 20 ঘার অংশ দিলেন। পাঠক বড় মানুষেরা এই উপন্যাসটি মনে রাখবেন। হুজুর 1.5 হাত উঁচু গদির ওপরে তাকিয়ে ঠেস দিয়ে বসে আছেন। গা আদুর পাশে মুন্সি মশাই চশমা চোখে দিয়ে পেশকারের সঙ্গে পরামর্শ করছেন। কার সঙ্গে পরামর্শ করছে? পেশকারের সঙ্গে। আর 1.5 হাত উঁচু গদির ওপরে ঠেস দিয়ে, উপরের দিকে তাকিয়ে ঠেস দিয়ে বসে আছে, ঠিক আছে। সামনে কতগুলো খোলা খাতা ও এক বুড়ি যেন চোতা কাগজ, আর একদিকে 4-5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে ক্ষণজন্মা যোগভ্রষ্ট বলে তুষ্ট করার অবসর খুঁজছেন। গদির 20 হাত অন্তরের 2 জন বেকার উমেদার ও একজন বৃদ্ধ কন্যাদায় কাঁদো কাঁদো মুখ করে ঠিক বেকার কন্যাদায় হালতের পরিচয় দিচ্ছেন। মোসাহেবরা খালি গায়ে ঘুরঘুর করছেন। কেউ হুজুরের কোণে 2-4 কথা করছেন। হুজুর ময়ূরহীন কার্তিকের মতো আড়ষ্ট হয়ে বসে রয়েছেন। দত্তবাবু গিয়ে নমস্কার করলেন। হুজুর বারোয়ারি পুজোর বড় ভক্ত। পুজোর কদিন দিবারাত্র বারোয়ারিতেই যেন কাটান। ভাগ্নে মোসাহেব জামাই ভগ্নিপতিরা বারোয়ারির জন্য দিন রাত সব্যস্ত হয়ে থাকেন। তাহলে হুজুর হচ্ছে 1.5 হাত কত মানে উঁচু গদির ওপরে বসে ঠেস দিয়ে বসে আছেন গা দূরে, এবং পাশে মুন্সি চশমা, তার পাশে যে মুন্সি আছে, তো মুন্সি মশাই চশমা চোখে দিয়ে পেশকারের সঙ্গে পরামর্শ করছে। সামনে কতগুলো খোলা বা খাতা, এক ঝুড়ি চোতা কাগজ, আর একদিকে 4-5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে ক্ষণজন্মা যোগভ্রষ্ট বলে তুষ্ট করবার অবসর খুঁজছে। গদির 20 হাত অন্তরে 2 জন বেকার উমেদার, একজন জনবৃদ্ধ কন্যাদায় কাঁদো কাঁদো মুখ করে যেন ঠিক বেকার ও কন্যাদায় হালতের পরিচয় দিচ্ছেন। তার মানে তার পাশে কি একজন আছে, একজন মুন্সি আছে, তো সে হচ্ছে পেশকারের সঙ্গে পরামর্শ করছে। আর 4-5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে, মানে তার যে বাবু আছে আমার বাবুকে কি বলছে, ক্ষণজন্মা যোগভ্রষ্টা বলে তুষ্ট করবার অবসর খুঁজছেন তারা। মোসাহেবরা গালি গায়ে যেন ঘুরঘুর করছেন, খালি গায়ে গালি বলছি, মোসাহেবরা যারা খালি গায়ে ঘুরঘুর করছেন, কেউ বা হুজুরের কোণে কোণে 2-4 কথা বলছেন, মানে কানে কানে। হুজুর ময়ূরহীন কার্তিকের মতো আড়ষ্ট হয়ে বসে রয়েছেন। দত্তবাবু গিয়ে নমস্কার করলেন, মানে বীরকৃষ্ণ দত্ত গিয়ে। হুজুর বারোয়ারি পূজা আর যেন বড় ভক্ত। পূজায় কদিন দিবারাত্রি বারোয়ারি তোলাতে কাটান। ভাগ্নে মোসাহেব জামাই ভগিনীপতিরা বারোয়ারির জন্যই দিন রাত সব্যস্ত থাকেন। মোসাহেব জামাই ও ভগ্নিপতিরা ওই যে বারোয়ারি হয় না, তো বারোয়ারির জন্য তারা ব্যস্ত থাকেন।
আর বীরকৃষ্ণ গিয়ে ওই হুজুরকে ওখানে মানে কি বলা হচ্ছে যে ওর কাছে যায় আর কি, হুজুরের কাছে। আর হুজুর হচ্ছে বারোয়ারি পুজোর বড় ভক্ত। দিবারাত্রি বারোয়ারি তোলায় তিনি কাটান। দত্তবাবু বারোয়ারি বিষয়ক নানা কথা কয়ে হুজুরই সাবস্ক্রিপশন 1000 টাকা নিয়ে বিদায় নিলেন। বীরকৃষ্ণ দা পেমেন্টের সময় দাওয়ানজি শতকরা 2 টাকার হিসেবে দস্তুরি কেটে নেন এবং দত্তজা বা ঘর পোড়া কার্টের হিসেবে দাওয়ানজিকে খুশি রাখবার জন্য তাতে আর কথা যেন কইলেন না। 2 টাকার হিসেবে দস্তুরি তো কেটে নেন এবং দত্তরা ঘর পোড়া কার্টের হিসেবে দাওয়ানজিকে খুশি রাখবার জন্য তাতে আর যেন কথা কইলেন না। এদিকে বাবু বারোয়ারি পুজোর করাত্রির কোন রকম পোশাক পরবেন তা বিবেচনা বিব্রত হলেন। বাবু বলছে এবারে বারোয়ারি পুজোয় তো কোন রাতে কোন পোশাক পরবেন, তো সেটা নিয়ে সে ভাবতে লাগলেন। এবং কানাই বাবু যে হচ্ছে বীরকৃষ্ণর ম্যানেজার, বারোয়ারি বই নিয়ে না খেয়ে বেলা দুটো মানে বারোয়ারি বই নিয়ে না খেয়ে বেলা 2টো অব্দি নানা স্থানে ঘুরলেন। কোথাও কিছু পেলেন না, কোথাও মস্ত টাকার সই মাত্র হলো, আদায় হবে না তার ভয় নয়। কোথায় বা গলা ধাক্কা, তামাশা বা ঠোনাটা বা হচ্ছে ঠানাটা সইতে হলো। 20 বছর পূর্বে কলকাতার বারোয়ারি চাঁদা সাদারা প্রায় দ্বিতীয় অষ্টমের পেয়াদা ছিলেন। ব্রহ্মোত্তর বা জমির খাজনা সাদার মতো লোকের উনুনে পা দিয়ে কাটা আদায় করতেন। অনেকে বা চোটের কথা কয়ে বড় মানুষদের তুষ্ট করে টাকা আদায় করতেন। চোটের কথা আদায় করে আর কি, বড় মানুষদের চোটের কথা মানে এমন কথা, রাগের কথা বলতেন, তারপরে বড় মানুষগুলোকে তুষ্ট করত, টাকা আদায় করত। একবার বারোয়ারি এক চক্ষু কানা এক সোনার বেনের কাছে চাঁদা আদায় করতে যান। এবারে বেনে বাবু বড়ই কৃপণ ছিলেন, এমনকি তার বাবার যেন পরিবারকে ভাত দিতেও কষ্ট বোধ করতো, তারা এতটাই কৃপণ। অর্থাৎ হচ্ছে মাকে, বাবার পরিবারকে বলতে অর্থাৎ হচ্ছে মাকে, ঠিক আছে, এখানে বলা আছে তাদেরকেও ভাত দিতে কষ্ট হতো। তামাক খাবার যেন পাতের বা শুকনো নল গুলি জমিয়ে রাখতেন। 1 বছর হলে ধোবাকে বিক্রি করতেন, তাতেই পরিবারের কাপড় চোপড় কাচার দাম সেটা উঠে যেত। বারোয়ারির অধ্যক্ষেরা বেনে বাবুর কাছে চাঁদার বই ধরলেন। তিনি বড়ই রেগে উঠলেন, কোনো মতে 1 পয়সাও বারোয়ারিতে বেজায় খরচ করতে রাজি হলেন না। বারোয়ারির অধ্যক্ষরা অনেকক্ষণ ঠাউরে দেখলেন, কিন্তু বাবুর বেজায় খরচের কিছু নিদর্শন পেলেন না। তামাকগুলি পাকিয়ে কোম্পানির কাগজের সঙ্গে বাক্স মধ্যে রাখা হলো। ওই বাক্স মধ্যে রাখা হয়েছিল বালিশের ওয়ার্ড, ছেলেদের কাপড় পোশাক। বেনেবাবু অবকাশ মতো স্বহস্তেই যেন সেলাই করেন। মানে ওই বেনেবাবু এতটাই কৃপণ, প্রথমত সে নিজের বাড়িতে তাদেরকে খেতে দেয় না, এবং বালিশের ওয়ার্ড দিয়ে যখন সে সময় পেত তাদের নিজেদের ছেলে মেয়েদের পোশাক তৈরি করে দিত। এবারে চাকরদের কাছে একজন বুড়ো বুড়ি মাত্র, মানে লেখা আছে এখানে, তামাকের গুল বা মুড়ো খেংরার দিনে 2 বার নিকেশ নেওয়া হয় চাকরদের কাছ থেকে, মানে খেংরার 2 বার নিকেশ নেওয়া হয়। ধুতি বা পুরনো হলে বদল দিয়ে বাসন কিনে থাকেন বেনে বাবু। মানে ধুতি যদি পুরনো হয়ে যায়, সে আমাদের যেমন কাপড় বদল করে অনেক জিনিস পাওয়া যায়, এদের এখানে ধুতি পুরনো হলে তাকে বদল করে অনেক বাসন কিনে থাকেন বেনে বাবু। 30 লক্ষ টাকার কোম্পানির কাগজ ছিল। এই শোয়ার বা হচ্ছে তার সুদ বা চোটার বিলক্ষণ 10 টাকা আসতো, কিন্তু তার 1 পয়সাও খরচ করতেন না। খাঁটি টাকায় মাকু চালিয়ে যা রোজগার করতেন তাতেই সংসার নির্বাহ হতো। কেবল বাজে খরচের মধ্যে একটা চক্ষু, কিন্তু চশমায় 2খানি পরকোলা বসাই। মানে শুধু বাজে খরচ বলতে তার একটা চোখের মধ্যে একটা চক্ষু, কিন্তু চশমায় 2খানি পরকোলা বসান। মানে একটা চশমা তো আর পরকোলা বসানো যায় না, তো এই কারণে 2টাতেই বসাতে হয়। তাই দেখে বারোয়ারি অধ্যক্ষেরা ধরে বসলেন যে, মশাই, আপনার বাজে খরচ ধরা পড়েছে, হয় চশমাখানির 1খানি পরকোলা খুলে ফেলুন, নয় আমাদের কিছু দিন। এবারে বেনে বাবু এই কথায় খুশি হলেন। শেষে অনেক কষ্টে 2টো সিকি পর্যন্ত দিতে সম্মত হয়েছিলেন। বলে ঠিক আছে, তাহলে 2টোর চশমাতে তো যেহেতু পরকোলা লাগাই, তো তার একটা লাগানোর কথা, তো ওই জন্য অনেক কষ্টে 2টো সিকি পর্যন্ত দিতে তিনি সম্মত হয়েছিলেন। আরেকবার একদল বারোয়ারি পূজার অধ্যক্ষ শহরের সিঙ্গি বাবুদের বাড়ি গিয়ে উপস্থিত হন। চাঁদা করার জন্য বারোয়ারি পুজোর যে অধ্যক্ষরা তারা যায় আর কি সিঙ্গি বাবুদের বাড়িতে। উপস্থিত হয়ে সিঙ্গি বাবু সেই সময় অফিসে বেরোচ্ছিলেন। অধ্যক্ষেরা 4-5 জনে তার আগে তাকে ঘিরে ধরেছি বলে চেনাতে লাগলেন।
রাস্তার লোক জমে গেল। সিংহী বাবু অবাক, ব্যাপারখানা কি এখন? তখন একজন অধ্যক্ষ বললেন, মহাশয়, আমাদের যেন অমুক জায়গায় বারোয়ারি পুজোয় মা ভগবতী সিংহীর ওপর চড়ে কিন্তু কৈলাস থেকে আসছেন। তো পথে সিংহীর পা ভেঙে গেছে, সুতরাং তিনি আর আসতে পারছেন না। এবারে সেইখানেই তো রয়েছেন। আমাদের স্বপ্ন দিয়েছেন যে যদি কোনো সিংহী জোগাড় করতে পারো তাহলে আমি যেতে পারি, কিন্তু মহাশয় আমরা আজ 1 মাস নানা স্থানে ঘুরে ঘুরে, মানে কত মাস তারা বেড়াচ্ছি, 1 মাস নানা স্থানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো কোথাও আর সিংহীর দেখা পেলাম না। আজ ভাগ্যক্রমে আপনার দেখা পেয়েছি, কোনো মতে ছেড়ে দেব না, চলুন, যাতে মার আশা হয় তাই যেন তদবির হচ্ছে করবেন। এবারে তারপরে সিংহী তখন বাবু অধ্যক্ষদের কথা শুনেই সন্তুষ্ট হয়ে মোটামুটি তার বারোয়ারি চাঁদায় বিলক্ষণ 10 টাকা সাহায্য করলেন। এই ভিন্ন বারোয়ারি চাঁদা সাধার বিষয় নানা উদ্ভট কথা আছে, কিন্তু এখানে সে সকল উত্থাপন বা নিষ্প্রয়োজন। পূর্বে চুঁচুড়োর মতো বারোয়ারি পুজো আর কোথাও যেন হতো না। মানে আগে চুঁচুড়ায় যেমন বারোয়ারি পূজা হতো ওরকম আর কোথাও হতো না, এটাই বলা হচ্ছে। আমি আর কোথাও ছাড়লাম মনে। ভিন্ন বারোয়ারি চাঁদা সাধার বিষয় নানা উদ্ভট কথা আছে, কিন্তু এখানে সেই সকল উত্থাপন নিষ্প্রয়োজন। পূর্বে চুঁচুড়ার মতো বারোয়ারি পুজো কোথাও হতো না। আচাভো, বোম্বাচাক প্রভৃতি হতো, মানে প্রস্তুত হতো। তাহলে কি কি হতো? বোম্বাচাক হতো, আচাভো হতো। শহরে ও নানা স্থানে বাবুরা বোট, বজরা, পিনেস বা ভাউলে ভাড়া করে সং দেখতে যেতেন। কারা কি ভাড়া করে যেত না, হচ্ছে যে বজরা, একটা বোট আর কি, বোট, বজরা, পিনেস বা ভাউলে, এই সমস্ত ভাড়া করে তারা সং দেখতে যেত। কি সং দেখতে যেত? আচাভো এবং বম্বাচাক, এই দুটোর কথাই বলা আছে এখানে। তো লোকের এত জনতা হতো যে কলাপাত নেই, কলাপাত 1 টাকায় 1খানি বিক্রি হতো। মানে এতটাই মানে সেখানে লোক হতো সং দেখার জন্য। 1 টাকায় 1টা কলাপাত, ভাবা যায় বাবারে, 1 টাকায় 1টা কলাপাত 1খানি বিক্রি হয়েছিল। চোরেরা আন্ডিল হয়ে গিয়েছিল, কিন্তু গরিব দুঃখী গেরস্তের হাঁড়ি চড়েনি। গুপ্তিপাড়া, কাঁচরাপাড়া, শান্তিপুর, উলো প্রভৃতি কলকাতার যে নিকটবর্তী যে সমস্ত পল্লী গ্রামে কবার বড় ধুম করেই বারোয়ারি পুজো হয়েছিল। কোথায়? গুপ্তিপাড়া, কাঁচরাপাড়া, শান্তিপাড়া, এইগুলো কলকাতার যে কাছাকাছি পল্লী গ্রাম, সেগুলোতে বারোয়ারি পুজো হয়েছিল। এতে টক্করিও বিলক্ষণ চলেছিল। একবার শান্তিপুরওয়ালার 5 লক্ষ টাকা খরচ করে এক বারোয়ারি পুজো করেন। কত টাকা খরচ করে? 5 লক্ষ টাকা খরচ করে। 7 বছর ধরে তার হুজুগ হয় প্রতিমাখানি, মানে কত 7 বছর ধরে তার উজ্জুগ হয় কি না প্রতিমাখানি 60 হাত উঁচু হয়েছিল। শেষে বিসর্জনের দিনে প্রত্যেক পুতুল কেটে কেটে বিসর্জন করতে হয়। তাতে গুপ্তিপাড়াওয়ালারা মার অপঘাত মৃত্যু উপলক্ষে গণেশের গলায় কাঁচা বেঁধে এক বারোয়ারি পুজো করেন, তাতেও বিস্তর টাকা ব্যয় হয়। তাহলে 7 বছর ধরে তাদের উজ্জুগ হয় যে 60 হাত উঁচু হবে। যখন বিসর্জন করা হয় পুতুলটাকে কেটে কেটে বিসর্জন করতে হয়, তাতেও গুপ্তিপাড়া, যে বলা হলো গুপ্তিপাড়া, কাঁচরাপাড়া, শান্তিপুর, ওখানে বারোয়ারি হতো। তো গুপ্তিপাড়াওয়ালারা কি করতো? মার অপঘাত মৃত্যুর, মানে মার বলতে যে মার প্রতিমার কথা বলা হচ্ছে, তো অপঘাত মৃত্যু মানে কেটে কেটে এরকম ভাবে বিসর্জন করা হচ্ছে। অপঘাত মৃত্যু উপলক্ষে গণেশের গলায় কাঁচা বেঁধে এক বারোয়ারি পূজা করতেন, তাতেও বিস্তর টাকা ব্যয় হয়। এখন আর সে কাল যেন নয়। বাঙালি বড় মানুষের মধ্যে অনেকেই সভ্য হয়েছে। গোলাপ জল দিয়ে জলশৌচ, মানে আমরা যে বাথরুমে জলশৌচ করি, তো ওখানে জল দিয়ে, গোলাপ জল দিয়ে মানে জলশৌচ করেন। এবারে ঢাকায় কাপড়ের পাড় ছিঁড়ে পড়া, মুক্ত ভস্যের চুন দিয়ে পান খাওয়া আর শোনা যায় না। কুকুরের বিয়ের লাখ টাকা খরচ, মানে বলা নেই, কুকুরের বিয়ের লাখ টাকা খরচ। যাত্রার নোট পেলা, তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে ভেপু বাজিয়ে স্নান করতে যাওয়া শহরে অতি কম হয়ে পড়েছে, মানে এগুলো খুব কমে গেছে। যাত্রার নোট পেলা, তেল মেখে 4 ঘোড়ার গাড়ি করে ভেপু বাজিয়ে আগেকার লোক এরকম করে স্নান করতে যেত, তো এগুলো এখন কমে গেছে আর কি। আজ্ঞা হুজুর, উঁচু গদি বা কার্তিকের মতো বাউরি চুল, এক পাল বরাকুরা, মোসাহেব রক্ষিত বেশ্যা আর পাকান কাছা বা জলস্তম্ভ আর ভূমিকম্পের মতো কখনোর পাল্লায় পড়েছেন। কায়স্থ ব্রাহ্মণ বড় মানুষ প্রায় মাইনে করা মোসাহেব রাখেন না।
কাস্ত ব্রাহ্মণরা অনেক বড় মানুষ, তারা মাইনে করা মোসাহেব রাখেন না, কেবল শহরে 2-4 বেনে বড় মানুষ এই মোসাহেবের ভাগ্যে সুপ্রসন্ন, 2-4 বেনে বড় মানুষ এই মোসাহেবদের ভাগ্যে সুপ্রসন্ন। বুক ফোলানো, বাঁকা স্মৃতি বা পৈতের গোছা, গলায় যেন কুচের মতো, চক্ষু লাল, কোণে তুলোর যেন করা আতর বা লেখাপড়া সকল রকমই জানেন, কেবল বিস্তৃত ক্রমে বর্ণ পরিচয়টি হয় না, মানে তারা সবাই জানে, বর্ণ পরিচয় জানে না। আমরা খালি সোনার বেনে বড় মানুষ বাবুদের মজলিসে দেখতে পাই। মশাই পেশা উঠে গেলেই বারোয়ারির খেমটা যেন চোহেল বা ফরবার লাঘব হয়ে সন্দেহ নাই। সন্ধ্যা হয়েছে, গোয়ালরা যেন দুধের হাঁড়া কাঁধে করে দোকানে যাচ্ছে, মানে যারা গোয়ালরা তারা তো এমনিতে দুধের ব্যবসায় করে, তো দুধ বা কোনো কিছু মিষ্টি টিষ্টি বানায়, দুধ দিয়ে যা যা কিছু হয় আর কি। তো তারা কি করে, দুধের যেন হচ্ছে হাঁড়া কাঁধে করে দোকানে যাচ্ছেন। মেচুনি রে আপনার পাটা, তারপরে বটি চুবড়ি ধুয়ে প্রদীপ সাজাচ্ছেন। গ্যাসের আলো জ্বালা মোটর যেন মই বা কাঁধে করে দৌড়চ্ছে। থানার সামনে পাহারাওয়ালাদের প্যারেড, এরা লড়াই করবেন কিন্তু মাতাল দেখে ভয় পান। তারপরে হচ্ছে বলে কি না, কিন্তু প্যারেড হয়ে গেছেন। ব্যাংকের ভেটো কেরানিরে ছুটি পেয়েছেন। আজ এই সময় বীরকৃষ্ণদার গদিতে বড় ধুম। অধ্যক্ষরা একত্র হয়ে কোন রকম সং হবে, কুমোরকে তারই হচ্ছে নমুনা দেখাবেন। কুমোর নমুনা মতন সং তৈরি করবে। দা মহাশয়েও ম্যানেজার কানাইধন দত্ত যা নমুনার মুখপাত্র। তাহলে একত্র হয়ে কি কেমন সং হবে, কুমোরকে তার নমুনা দেখায়, কুমোর নমুনা মতোই সং তৈরি করবে। দা মহাশয়, ম্যানেজার কানাইধন দত্ত যা বা নমুনার মুখপাত্র। তাহলে কারা কারা নমুনার মুখপাত্র? দা মহাশয়, তারপরে দত্ত, তো দা মহাশয়, ম্যানেজার কানাইধন দত্ত, মানে যে বীরকৃষ্ণ যে ম্যানেজার ছিল, তো তার জন্য হচ্ছে নমুনার এখানে মুখপাত্র। ফৌজদুরি বা বালাখানা থেকে ভাড়া করে এনে 20টি বেল বা লালঠন রং বেরং সাদা, গ্রিন, লাল টাঙানো হয়েছে। উঠোনে প্রথম খড়, তার ওপর দরমা, তার ওপরে মাদ্রাজি খেরোর বা জাজিম হাসছে। দাড়ি পাল্লা, চেটা, কুলো ও চালুনিরে গনি ব্যাগ ও ছেঁড়া চোটের আশপাশ থেকে উঁকি ঝুঁকি যেন মারছেন। আজ তারা যেন ঘর জামাই অন্নদাস ভাগ্নেদের যেন দোলে গণ্য। বীরকৃষ্ণ বাবু যেন ধূপ ছায়া চেরির জোর বা কলার যেন কপ বা প্লেটওয়ালা ঝাড়ের যে গেলাপের মতো কামিজ ও ঢাকায় টেরচা বা কাচের চাদরের শোভা পাচ্ছেন। রুমালটি কোমরে বাঁধা আছে সোনার চাবির শিকলের কোঁচা। কামিজের ওপরে ঘড়ির চেনের অফিসে এটিং হয়েছে। পাঠক নবাবী আমলে শীতকালে সূর্যের মতো অস্ত গেলেন। মেঘান্তে রৌদ্রের মতো ইংরেজদের প্রতাপ বেড়ে উঠল। বড় বড় বাঁশ ঝাড় বা সমূলে উচ্ছন্ন হলো। কঞ্চিতে বংশলোচন জন্মাতে লাগলো, মানে বাঁশ ঝাড় উঠে গেল, আর যে কঞ্চিগুলো আছে সেগুলোতেই বলে না বাঁশ থেকে বংশ, তো কঞ্চি থেকে বংশ জন্মাতে লাগলো। নবমুন্সি ছিঁড়ে বেনে বা পুটে তেলি রাজা হলো। সেপাই পাহারা আশা সোটাও রাজা। খেতাব ইন্ডিয়া রবরের জুতো ও শান্তিপুরের দূরে উড়নের মতো রাস্তায় পাদাড়ে ও ভাগাড়ে গড়াগড়ি যেতে লাগলো। কৃষ্ণচন্দ্র রাজবল্লভ, মানসিংহ, নন্দকুমার, জগৎ শেঠ প্রভৃতি বড় বড় ঘর উৎসন্ন যেতে লাগলো। তাই দেখে হিন্দু ধর্ম কবির মান, বিদ্যার উৎসাহ, পরোপকার, নাটকের অভিনয় দেশ থেকে ছুটে পালালো। কি বলা হচ্ছে? কৃষ্ণচন্দ্র রাজবল্লভ, মানসিংহ, নন্দকুমার, জগৎ শেঠ প্রভৃতি যে বড় বড় ঘর, এগুলো হচ্ছে উৎসন্ন যেতে লাগলো। আর কি বলা হচ্ছে না, তাই দেখে হিন্দু ধর্ম কবির মান, বিদ্যার উৎসাহ বা পরোপকার, নাটকের অভিনয় দেশ থেকে ছুটে পালালো। হাপ আখড়ায়, ফুল আখড়ায় পাঁচালী যাত্রা দলের জন্মগ্রহণ করলো। শহরে যুবক দল বা গোখুরি ঝক মারি পক্ষীর দলে বিভক্ত হলো। টাকা বংশ গৌরব ছাপিয়ে উঠল। রামাক, মুদ্দ, ফরাস, কেষ্টা, বাগদি, পেঁচো মল্লিক বা ছুঁচোশীল বা কলকাতার কায়েত বামুনের মুরব্বী বা শহরের প্রধান উঠল। এই সময় হাপ আখড়ায় ও ফুল আখড়ায় সৃষ্টি হয় এবং সেই অবধি শহরের বড় মানুষেরা হাপ আখড়ায় আমোদ করতে লাগলেন। শ্যামবাজার, রামবাজার, চক সাঁকর বা বড় বড় নিষ্কর্মা বাবুরা এক এক হাপ আখড়ায় দলের হচ্ছে মুরব্বী হলেন।
মোসাহেবের উমেদার পাড়া দলস্থ গেরস্থ বা গোজ হাড় হাবাতে শৌখিন বা দহরের দোলে মিশলেন। অনেকের হাপ আঁকড়ায়ের পুণ্যে চাকরি ছুটে গেল। অনেকে বা পূজারি দাদা বা যেন ঠাকুরের অবস্থা হতে একেবারে আমির হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যে তকমা বাগান জুড়ি বা বালাখানা বনে গেল। আমরা পূর্বে পাঠকদের যে বারোয়ারি পূজার কথা বলে এসেছি, বীরকৃষ্ণ দ্বার উদ্যোগে প্রথম রাত্রির বারোয়ারি তলায় হাপ আঁকড়ায় হবে তার উদ্যোগ হচ্ছে। ধোপাপুকুর লেনে 2 নম্বর বাড়িতে হাপ আঁকড়ায় দল বসেছে। কোথায় বসেছে? 2 নম্বর বাড়িতে, ধোপাপুকুর লেনের। বীরকৃষ্ণ বাবু বগি চড়ে প্রত্যেকে আড্ডায় এসে থাকেন। প্রত্যহ যেন মানে সকালে এসে প্রতিদিন আড্ডায় এসে থাকেন এবং দোয়াররা কুটি থেকে এসে হাত মুখ ধুয়ে জল যোগ করে রাত্রি 10টার পর একত্র জমায়েত হন। ঢাকায় কামার চাষা ধোপা বা পুটে তেলি ফলারে বামুন অধিক যেন মুখুজ্জে ছোটবাবু অধ্যক্ষ ছোটবাবু ইয়ারের টেক্কা বা বেশ্যার কাছে যেন চিড়িয়া বা গোলাম বা নেশায় যেন শিবের বাবা শরীর যেন ডিকডিকে বা পৈতে গাছা করে গলায় দাঁতে মিশি প্রায় আধ হাত চেটালো কালা ও লাল পেড়ে চক্র বেড়ে ধুতি পরে থাকেন। ভেড় ভরি আফিম বা 150 ছিলিম গাঁজা এক জ্বালা তাড়ি বা রোজকি মোতাতের উঠনো বন্দোবস্ত। পাল পার্বণে শনিবারে বেশি মাত্রায় চড়ান। আমাবস্যা রাত্রি অন্ধকার, ঘর কুট্টি বা গুড়গুড় করে মেঘ ডাকছে, থেকে থেকে বিদ্যুৎ নল পাচ্ছে, গাছের যেন পাতাটি নড়ছে না, মাটি থেকে যেন আগুনের তাপ বেরোচ্ছে। পথিকেরা এক একবার আকাশ পানে চাচ্ছেন আর হন করে চলেছেন। কুকুরগুলো খেউ খেউ করছে। দোকানিরা ঝাপতাড়া বন্ধ করে ঘরে যাবার হুজুগ করছে। গুড়ুম করে 9টার তোপ পড়ে গেল। ধোপাপুকুর লেনে 2 নম্বরের বাড়িতে আজ বড়ই ধুম। ঢাকার বীরকৃষ্ণবাবু চক বাজারে, পেলানাথ বাবু, দলপতি বাবুরা 2-4 গাইয়ে বাজিয়ে ওস্তাদরা আসবেন। গাওনার সুর বড়ই চমৎকার হয়েছে। দোয়াররাও মিল ও তাঁত দেন হচ্ছে তরস্ত। সময় কারোর হাত ধরা নয়, নদীর স্রোতের মতো, বেশ্যার যৌবনের মতো, জীবনের পরমায়ুর মতো কারোই অপেক্ষা করে না। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। শোঁ করে একটা বড় ঝড় উঠলো। রাস্তায় ধুলো উড়ে যেন অন্ধকারে আরো বাড়িয়ে দিল। মেঘের কড়মড় ডাক বা বিদ্যুতের চকমকিতে খুদে খুদে ছেলেরা মার কোলে কুণ্ডলি পাকাতে আরম্ভ করলো। মুষলের ধারে ভারী এক পশলা বৃষ্টি এলো। এইদিকে 2 নম্বরের বাড়িতে অনেকে এসে জমতে লাগলো। অনেকে সকলের অনুরোধে ভিজে ঢ্যাপ ঢ্যাপ হয়ে গেলেন এবং 4টের দেওয়ালগিরিতে বাতি জ্বলছে। মজলিস জকজক করছে। ওইটাই তো, ওই কাগজটি কি করে বললো কাগজটি তাহলে ভগবান জানে, ওইটা গুলাই আছে আর এটা লিও না কিছু না, এই কাগজটি ছিল বলে পড়ি নিয়েছে। এইদিকে 2 নম্বর বাড়িতে অনেকে এসে যেন জমতে লাগলো। যখন ঝাইটালি তখন তো দেখতে পেলেন মনে হয়। এইদিকে 2 নম্বর বাড়িতে অনেকে এসে যেন জমতে লাগলো। অনেকে সেকেলের অনুরোধে যেন ভিজে বা ঢ্যাপ ঢ্যাপ হয়ে এলেন। 4টেই যেন হচ্ছে 4 ঢেলে দেয়ালগিরিতে বাতি জ্বলছে বা মজলিস জকজক করছে। কলাপাতে এটো নোল বা হচ্ছে ও থেলো বা হচ্ছে হুপর কুরুক্ষেত্র বা মুখুজ্জের ছোট বাবু লোকের যেন খাতির করছেন। ওরে যেন করে তার যেন গলা চিরে গেছে। তেলি বা ঢাকায় কামার বা চাষা ধোপা দোয়ারেরা 1 পেট ফোরনি মেটো বা ঘন্ট ও আটা বা নেবড়ান বা লুসে ফোরসা যেন ধুতে চাদর পিঠ হয়ে বসে আছেন। অনেকের চক্ষু বুকে বাতির আলো জোনাকি পোকার মতো দেখছেন। এক একবার যেন
ঝিমকিনি ভাঙলে মনে করছেন যেন উঠছে। ঘরটি লোকারণ্য, খাতায় খাতায় ঘিরে বসে আছেন। থেকে ফককুড়িতে টপ্পাটা চলছে। অনেক শেয়ানা বা ফরমেশে জুতো জোড়াটি হয় পকেটে নয় পার নিচে রেখে যেন চেপে বসেছেন। জুতো এমন জিনিস যে দোয়ার দোলের পরস্পর বিশ্বাস নাই। চক বাজারে পেলানাথ বাবুর অপেক্ষাতেই যেন গাওয়া বন্ধ হয়েছে। তিনি এলেই যেন গাওয়া আরম্ভ হবে। দুই একজন ধর্তা বা দুয়ার পেলানাথ বাবুর আসবার অপেক্ষায় থাকতে বেজার হচ্ছেন। দুই একজন তাই তো বলে দাদার যেন বল দিচ্ছেন। কিন্তু পেলানাথ বাবু বারোয়ারির একজন প্রধান ম্যানেজার, শৌখিন বা খোশ পোশাকির হদ্দ ইয়ারের প্রাণ। সুতরাং কিছুক্ষণ তার অপেক্ষা না করলে তার অপমান করা হয়, ঝড়েই হোক আর বজ্রঘাতেই হোক। আর পৃথিবীর যেন কেন রসাতলে যাক না কেন, তার এইসব বিষয়ে এমনই শখ যে তিনি অবশ্যই আসবেন। ধর্তা দোয়ার বা গোবিন্দবাবু বিরক্ত হয়ে নাকি সুরে মনালে বাদিয়া বা ঝিকুর বা টপ্পা ধরেছেন। গাঁজার হুকো একবার ও থাকের পাশ মেরে ও থাকে গেল। ঘরের এক কোণে হুকো থেকে আগুন পড়ে যাওয়ায় সেদিকে থকেরা রল্লা করে উঠে দাঁড়িয়ে কোচা ও কাপড় ঝাড়ছেন। কেমন করে পড়ল প্রত্যেক, তারই যেন 50 রকম ডিপোজিশন দিচ্ছেন। এমন সময় একখানা গাড়ি গড়গড় করে এসে দরজা গড়ল বা মুখুজ্জুদের ছোট বাবু মজলিস থেকে তড়াক করে লাফিয়ে উঠে বারান্দায় গিয়ে পেলানাথ বাবু এলেন বলে চেঁচিয়ে উঠলেন। দারোয়ানদের হুররে রই রই পড়ে গেল। ঢোলে রং বেজে উঠল। পেলানাথ বাবু উপরে এলেন এবং শেক হ্যান্ড বা গুড ইভিনিং ও নমস্কারের ভিড় চুকতে আধ ঘন্টা লাগলো। মানে ওই হ্যান্ডশেক যেটাকে বলা হচ্ছে শেক হ্যান্ড অ্যান্ড গুড ইভিনিং, এই সমস্ত নমস্কার করতে তাদের আধ ঘন্টা গেল। চকবাজারে পেলানাথ বাবু বেঁটেঘাটে মানুষ, গত বছর 50 পেরিয়েছেন, মানে এখন 51। বাবু বড় হিন্দু, একাদশী, হরিবাসর এবং রাধা অষ্টমীতে উপোস ও উত্থান শয়নে নির্জলা করে থাকেন। বাবুর যেন মেজাজ গরিব, শৌখিনের রাজা। 1219 সালে সারবরণ সাহেব, তাহলে কত সালে এটা হচ্ছে 1219 সালে সারবরণ সাহেবের কাছে মাত্র তিনি 3 মাস ইংরেজি লেখাপড়া শিখেছিলেন এবং সেই সম্বলেই এতদিন চলছে। সর্বদা পোশাক ও টুপি পরে থাকেন। টুপিটি এমনই হেলিয়ে পরা হয়ে থাকে যে বাবুর ডান কানটা যেন আছে কি না সন্দেহ যেন উপস্থিত হয়। লখনৌ বা ফ্যাশনে চুড়িদার পায়জামা, রাম জামা বা কোমরে দোপাটা ও বাঁকা টুপি তার যেন মনোমতো পোশাক। পেলানাথ বাবু বাই ও খেমটা মহলে বড় মান। তাদের কোনো দায় দফা পড়লে বাবু আড় হয়ে পড়ে আফতের তামাম করেন ও বাইরের যেন অনুরোধে হিন্দুয়ানি মাথায় রেখে কাছা খুলে ফয়তা দেন। বারোয়ারি নামের তসবি পড়েন। মুসলমান মহলেও বাবু বিলক্ষণ প্রতিপত্তি। অনেক লখনৌ ও পাতি ইরানি বা চাপদাড়ি বাবুর যেন বুজরকি ও কেরামতের অনিয়ত ইনসাফ করে থাকেন। ইংরেজি কেতা বাবুর ভালো লাগে না, মানে কেতা বলতে ইংরেজি কথা মনে হয়, ইংরেজি কথা বা ইংরেজি বই, যেটাও একটা ভালো লাগে না। কেতাব মানে মনে তো বই হইতো। মনে করেন ইংরেজি লেখাপড়া শেখা শুদ্ধ কাজ চালাবার জন্য, মানে এটা শুধু কাজ চালাবার জন্যই ঠিক আছে। মুসলমান সহবাসে প্রায় দিবারাত্রি থেকে ওই কেতাব এর যেন বড় পছন্দ। মানে সারাদিন ওই রাত মুসলমানের সঙ্গে থাকার কারণে ওই কেতাব তার বড় পছন্দ। সর্বদাই নবাবী আমলের জাকজমক, নবাবী আমিরি বা নবাব মেজাজের কথা নিয়ে নড়াচড়া হয়। এইদিকে দোয়াররা নতুন সুরের গান ধরলেন। ধোপাপুকু রণ করতে লাগলো। ঘুমন্ত ছেলেরাও মার কোলে চমকে উঠল। কুকুরগুলো খেউ খেউ করে উঠল। বোধ হতে লাগলো যেন হাড়িরে গোটা কতক শুয়ার বা ঠেঙ্গিয়ে মারছে। গাউনার নতুন সুর শুনে সকলে বড় খুশি হয়ে সাবাস বাহবা বা শোভান্তরীর বৃষ্টি করতে লাগলো। দোয়াররা উৎসাহ পেয়ে দ্বিগুণ চেঁচাতে লাগলো। সমস্ত দিন পরিশ্রম করে ধোপারা অঘরে ঘুমাচ্ছিল। গাউনার ভেতরে বা আওয়াজে চমকে উঠে। খোঁটা ও দড়ি দিয়ে দৌড়লে রাত্রি 2টো পর্যন্ত গাওয়া হয়ে শেষ সেই রাত্রির মতো বেদবেশ বিশ্রাম পেলেন। দোয়ার শৌখিন বাবু অধ্যক্ষরা অন্ধকারে অতি কষ্টে বাড়ি গিয়ে বিছানায় আড় হলেন। এইদিকে বারোয়ারি তলায় সং গড়া শেষ হয়েছে। 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, কাল তাও শেষ হবে।
মানে বারোয়ারি তো শেষ হয়েছে, এখন 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, সেটাও শেষ হবে কাল। কথক বেদির ওপর বসে বৃষৎ স্বর্গের ষাঁড়ের মতো, বলিদানের মহিষের মতো মাথার ফুলের মালা জড়িয়ে রসিকতার শেষ করছেন। মূল পুঁথির পানে চাওয়া মাত্র হচ্ছে। বস্তুত যা বলছেন সকলেই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট। কোনটা বা সপা কথকতা বা পেশাটা ভালো দিব্য জলখাবার, মানে বলছে কথকতা পেশাটা ভালো দিব্য জলখাবারের মতো। হাত পাখার বাতাস কেবল মধ্যে মধ্যে কোনো কোনো স্থলে আহার বিহারের আনুষঙ্গিক প্রহারটা সইতে হয়, সেইটাই মহান কষ্ট। পূর্বে গদাধর শিরোমণি বা রামধন তর্কবাগী স্থলধর পঞ্চানন প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন। আগে কারা প্রধান প্রধান ছিলেন? রামধন তর্কবাগী হলধর পঞ্চানন বা গদাধর শিরোমণি, এরা ছিলেন প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন। শ্রীধর অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন। বর্তমান দলের শাস্ত্রজ্ঞানের অপেক্ষা করেন না। গলাটা সাদা, চাণক্য শ্লোকের 2 অক্ষর পাঠ, কীর্তন অঙ্গের 2টো পদাবলী মুখস্থ করেই মজুরা করতে বেরোন ও বেদিতে বসে ব্যাস বধ করেন। কথা শুনবার ও সং দেখবার জন্য লোকেরা অসম্ভব ভিড় হয়েছে। কুমোর ডাকলা অধ্যক্ষরা থেলো হুকোই তামাক খেয়ে ঘুরে বেড়াচ্ছেন ও মিছে মিছে চেঁচিয়ে গলা ভাঙছে। বাজে লোকের মধ্যে 2-1 আপনার আপনার যেন কর্তৃত্ব দেখবার জন্য তফাত তফাত করছেন। অনেকে গোছালো গোছের মেয়ে মানুষ দেখে সঙ্গের যেন তর্জমা করে বেড়াচ্ছেন। সংগুলো বর্ধমানে রাজার বাংলা মহাভারতের মতো বুঝিয়ে না দিলে মর্ম গ্রহণ করা যায় না। মানে সংগুলো মানে কেউ যদি না বুঝিয়ে দেয় তো তাহলে হচ্ছে কেউ বুঝতে পারে না বা তার মর্মটা গ্রহণ করা যায় না। আর বলা হচ্ছে পূর্বে তাহলে গদাধর শিরোমণি, রামধন তর্কবাগী, স্থলধর পঞ্চানন এরা প্রধান প্রধান কথক ছিলেন। গদাধর, রামধন আর হচ্ছে হলধর। কোথাও ভীষ্ম সরসজ্জায় পড়েছেন, অর্জুনের পাতালে বান মেরে ভগবতীর জল তুলে খাওয়াচ্ছেন। জ্ঞাতির পরাক্রম দেখে দুর্যোধন ফ্যাল করে চেয়ে রয়েছেন। সং এদের মুখের ছাঁচ ও পোশাক সকলের একরকম। কেবল ভীষ্ম দুধের মতো সাদা এবং অর্জুন যেন ডেমার্টিনের মতো কালো, দুর্যোধন গ্রিন। তাহলে ভীষ্ম এখানে দুধের মতো সাদা এবং অর্জুন ডেমার্টিনের মতো কালো, দুর্যোধন গ্রিন। ডেমার্টিনের মতন কালো আর দুর্যোধন হচ্ছে গ্রিন আর অর্জুন হচ্ছে কালো। কোথাও নবরত্নের সভা, বিক্রমাদিত্যের 32 পুতুলের সিংহাসনের ওপর আফিমের দালালের মতো পোশাক পরে বসে আছেন। কালিদাস, ঘটপর্বক, বরাহ মিহির বা প্রভৃতি নবরত্নেরা চারদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। রত্নদের সকলেই এক রকমের ধুতি, চাদর বা টিকি। হঠাৎ দেখলে বোধ হয় যেন একদল অগ্রদানী ক্রিয়াবাড়ি বা ঢোকবার জন্য দরওয়ানের উপাসনা করছে। ক্রিয়াবাড়ি ঢোকবার জন্য দরওয়ানের উপাসনা করছেন। কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে 34 অক্ষরে ভগবতীর স্তব করছেন। শ্রীমন্ত আর কি কোথাও দক্ষিণ মশানে 34 অক্ষরে ভগবতীর স্তব করছেন। কোটালরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমন্তের মাথায় শালের সামলা, হাফ ইংরেজি গোছের চাপকান ও পায়জামা পরা, ঠিক যেন এক জন হাইকোর্টের প্লিডার প্লিড করছেন। এক জায়গায় রাজসূয় যজ্ঞ হচ্ছে। দেশ দেশান্তরে রাজারা চারদিকে ঘিরে বসেছেন। মধ্যে টেনা পোড়া হোতা পোতা বামুনরা অগ্নিকুণ্ডের চারদিকে বসে হোম করছেন। রাজাদের পোশাক ও চেহারা দেখলে হঠাৎ বোধ হয় যেন একদল দরওয়ান শেকরার দোকানে পাহারা দিচ্ছে। মানে রাজাদের পোশাক চেহারা দেখলে মনে হয় যেন দারোয়ান শেকরার দোকানে তারা পাহারা দিচ্ছে। কোনখানে রাম রাজা হয়েছেন। বিভীষণ, জম্বুবান, হনুমান, সুগ্রীব প্রভৃতি বানরেরা শহরে মৎসুদ্দি বাবুর মতো পোশাক পরে চারদিকে দাঁড়িয়ে আছেন। লক্ষণ ছাতা ধরেছেন, আবার শত্রুঘ্ন ভরত চামর করছেন। রামের বাঁ দিকে সীতা দেবী বা সীতার যেন ডেঁড়চা এবার শাড়ি যেন ঝাপটা ও ফিরিঙ্গি খোঁপার বেহদ্দ বাহার বেরিয়েছে। এটা হচ্ছে আছে অনেকটা প্রথম পার্থ। রামের বাঁ দিকে সীতা দেবী এবং সীতার যেন ডেঁড়চার শাড়ি ঝাপটা ও ফিরিঙ্গি খোঁপার বেহদ্দ বাহার বেরিয়েছেন। বাইরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কেত্তন। কোঁচার পত্তন আর ভেতরে ছুঁচোর কেত্তন। সং বড় চমৎকার। বাবুর টেসল দেওয়া টুপি, পাইনাপেলের চাপকান, পেটি বা সিল্কের রুমাল,
গলায় চুলের গার্ড চেন অথচ থাকবার ঘর নাই। মাসির বাড়ি অন্য লুসেন বা ঠাকুর বাড়ি শোন, আর সেনেদের বাড়ি বসবার আড্ডায় পেট ভরে জল খাওয়ার যেন পয়সা নাই। অথচ দেশে রিফরমেশনের জন্য রাত্রিরে ঘুম হয় না। পেট ভরে তার খাওয়ার যেন পয়সা নাই, অথচ দেশের রিফরমেশনের জন্য রাত্রিতে ঘুম হয় না। মশারির অভাবেও ঘুম না হবার একটা প্রধান কারণ। পুলিশ বড় আদালত বা টালার নিলেম ছোট আদালতে দিনের বেলা ঘুরে বেড়ান। সন্ধে বেলা ব্রহ্মসভায়, মিটিং ও ক্লাবে হাঁপ ছাড়েন। গোয়েন্দাগিরি, দালালি বা খোসামদি ও টিকে রাইটরি করে যা পান, টেসলোলা টুপি বা পায়না পেনে চাপকান, রিপু করতে জুতো, বুড়ু সেই সব যেন পুড়িয়ে যায়। সুতরাং মিনিম বা মাইনের স্কুল মাস্টারই কখনো কখনো স্বীকার করতে হয়। এটা কার কথা বলা হলো এখানে? হচ্ছে যে পায়না বাবুদের কথা বলা হচ্ছে। কোথায় যেন অসৈরণ বা সইতে নারী শিখেই বসে ঝুলে মরি। সং ঐশ্বরেণ হইতে নারী যেন মহাশয় ইয়ং বাংলাদের টেবিলে খাওয়া পেন্টুলন ভয়ানক গর্মিত যেন বনাতের বিলাতি কট চাপকান পরা বিলক্ষণ দেখতে পান, অথচ নাকে চশমা। রাত্রিরে খানায় পড়ে ছুঁচো ধরে খান। দিনের বেলা রিফরমেশনের স্পিচ দেখে রাত্রিরে তারা ছুঁচো ধরে খান, আর দিনের বেলা রিফরমেশনের স্পিচ করে দেখে। শিকই যেন ঝুলছেন। এই শোয়ার বারোয়ারি তোলার ভালো করতে পারবো না, মন্দ করবো কি দিবি তাদের? বুক ফেটে দরজা ঘুটে পড়ে গোবর হাসে। খেদা পুতের নাম হচ্ছে পদ্মলোচন। মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়? হাড় হাবাতে মিছরি ছুরি প্রভৃতি নানাবিধ সং হয়েছে। সংগুলোর নাম হচ্ছে মদ খাওয়ার বড় দায় আর জাত থাকার কি উপায়, হাড় হাবাতে মিছরি ছুরি। সেই সব আর এখানে উত্থাপন করা আবশ্যক নাই, কিন্তু প্রতিমের দুই পাশে বকা ধার্মিক ও ক্ষুদ্র নবাবের সং বড় চমৎকার হয়েছে। বকা ধার্মিকের শরীরটি বা মুচির কুকুরের মতো নাদুর যেন ভুঁড়িটি বিলাতি কুমড়োর মতো মাথায় বা কামান। চৈতন্য ফক্কা ঝুটি করে বাঁধা, গলায় মালা বা ছোট ঢাকের মতো গুটি কতক সোনার মাদুলি, হাতে ইষ্টি কবচ বা চুলে ও গোঁপে কলপ দেওয়া কলা পেড়ে ধুতি বা রাম জামা জরির বাঁকা তাজ গত বৎসর 80 পেরিয়েছেন, অঙ্গ ত্রিভঙ্গ, কিন্তু প্রাণ হামাগুড়ি দিচ্ছে। গেরস্ত গোচরে ভদ্রলোকের মেয়ে ছেলের পানে আর চোখে চাচ্ছেন। হরিনামের মালার ঝুলিটি ঘুরছেন। ঝুলির ভেতর থেকে গুটি কতক টাকা বেমালুন যেন আওয়াজে লোভ দেখাচ্ছে। ক্ষুদ্র নবাব যেন দিব্য দেখতে, দুধে আলতার মতো রং, আলবার্ট ফ্যাশনে চুল ফেরানো, চীনের বা সুয়ারের মতো শরীরটি যেন ঘাড়ের গদ্দানে, হাতে লাল বা রুমাল বা পিচের স্টিক, শিমলের যেন ফিনফিনে ধুতি মালকোচা করে পরা। হঠাৎ দেখলে বোধ হয় যে রাজরাজরাদের পত্তুর, কিন্তু পরিচয় বেরোবে হিদে বা জোলার নাতি। বারোয়ারি প্রতিমাখানি 20 হাত উঁচু। আগে যেটা ছিল 7 বছরে 60 হাত উঁচু ছিল সেই প্রতিমা বারোয়ারি, ওখানে তারপরে টুকরো টুকরো করা হয় পুতুলের মতো। এখানে বলা হচ্ছে যে বারোয়ারি প্রতিমাখানি প্রায় 20 হাত উঁচু, ঘোড়ায় চড়া হাইল্যান্ডের গোড়া, বিবিধ পরি বা নানাবিধ চিড়িয়া, সোলার ফুল পদ্ম দিয়ে সাজানো, মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী মূর্তি, সিঙ্গির গা রূপলি বা গিলটি হাতি সবুজ মখমল দিয়ে মোড়া, ঠাকুরনের বিবিয়ান মুখ, রং ও গড়ন আসল ইহুদি ও আরমানি কেতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র দাঁড়িয়ে জোড়হাত করে স্তব করছেন। প্রতিমের ওপরে ছোট ছোট বিলাতি পরীরা ভেঁপু বাজাচ্ছে। হাতে বাদশাহ নিশেন ও মাঝে ঘোড়া সিঙ্গি ওলা কুইনের ইউনিকর্ন বা ক্রেস্ট। কি বলা হচ্ছে যে ঘোড়ায় চড়া হাইল্যান্ডে গোড়া, বিবি পরি নানাবিধ চিড়িয়া, সোলার ফুল ও পদ্ম দিয়ে সাজানো, মানে সোলার যে ফুল হয়, মানে সত্যিকারের ফুল না, সোলার ফুল এবং পদ্ম দিয়ে সাজানো, মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী মূর্তি এবং সিঙ্গির গা রূপলি গিলটি হাতি বা সবুজ মখমল দিয়ে মোড়া।
ঠাকুরনের বিবিয়ান মুখ রং ও গড়নাশলে ইহুদি আরমানি কেতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ইন্দ্র দাঁড়িয়ে জোড়হাত করে স্তব করছেন। প্রতিমের ওপরে ছোট ছোট বিলাতি পরীরা প্রতিমার ওপরে আর কি বিলাতি পরীরা ভেপু বাজাচ্ছেন এবং হাতে বাদশার নিশেন ও মাঝে ঘোড়া সিঙ্গিওলা কুইনের ইউনিকরন ও ক্রেস্ট। আজ বারোয়ারির প্রথম পুজো শনিবার। বীরকৃষ্ণদা কানাই দত্ত তার যে ম্যানেজার পেলানাথ বাবু, যার বয়স কিন্তু 50-এর পেরিয়ে 51, বীরকৃষ্ণ বাবুর ফ্রেন্ড আহিরিটোলায় রাধা মাধব বাবুরও বেলা 3টে পর্যন্ত বারোয়ারি তলায় হামরাও হয়েছেন। 3টে বড় বড় অর্ণা মোষ, 100 ভেড়া ও 300 পাঁটা বলিদান করা হয়েছে। তাহলে কতগুলো না, 100 হচ্ছে ভেড়া আর 300 পাঁটা। 3টে বড় বড় অর্ণা মোষ, 3টে বড় অর্ণা মোষ এবং 100 ভেড়া আর 300 হচ্ছে পাঁটা বলিদান করা হয়েছে। মূল নৈবেদ্যের আগা তোলা বা মন্ডাটি ওজনের ভেড়মন। শহরের রাজা সিঙ্গি বা ঘোষ দে, মিত্র দত্ত প্রভৃতি বড় বড় দলস্থ ফোঁটা চেলির জোড় টিকি বা তেলকধারী উর্দি তকমাওয়ালা ব্রাহ্মণ পণ্ডিত বিদেয় হয়েছে। সুপারির আনাহুতে বেদলে বা ফলারেরা নিমতলায় শকুনের মতো টেকে বসে আছেন। কাঙালি রেও বা অগ্রদানি ভাট ফকির বিস্তর জমেছিল। পাহারাওয়ালারা তাদের যেন বিদেয় দেন। অনেক গরিব গ্রেপ্তার হয়। গেট শেষে গাঁট থেকে কিছু যেন বার করলে থানার দারোগা বা জমাদারের সূক্ষ্ম বিবেচনা ও সে বারের মতো রেহাই পায়। ক্রমে সন্ধে হয়ে এল। বারোয়ারি তোলা লোকারণ্য। শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন। সং ফেলে অনেকে তাদের যেন দেখছে। শহরের অনেক বাবুরা এসেছে সং দেখতে, আর অনেক লোক কি করছে, সেই সং না দেখে তাদেরকে দেখছে। ক্রমে মজলিসে 2-1 ঝাড় জেলে দেওয়া হলো। সং এদের মাথার ওপরে বেল ল্যালটন বা বাহার দিতে লাগলো। অধ্যক্ষ বাবুরও একে একে জমেয়াত হতে লাগলো। নল করা থেলো হুঁকো হাতে ও পান বা চিবুতে অনেকে চিৎকার এটা করো ওটা করো করে হুকুম দিচ্ছে। আজ ধোপাপাড়ায় ও চোখের দলের লড়াই হবে। কাদের হবে? ধোপাপাড়া এবং চোখের দলের লড়াই হবে। 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, বড় বড় 7 গামলা দুধ এবং 12খানি বেনের দোকান। 7 গামলা দুধ এবং 12খানি বেনের দোকান আর 1.5 মণ গাঁজা, 2 মণ চরস। বড় মাঝারি এলাচ এবং কর্পূর বা দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে কড়া, ভ্যালসা, অম্বুরি বা ইরানি তামাকের গোবর্ধন হয়েছে। এই শোয়ার বিস্তর অন্তর্শীলে সরঞ্জাম প্রস্তুত আছে, আবশ্যক হলে দেখা দেবে। শহরে ঢিঢি হয়ে গেছে। আজ রাত্রিরে অমুক জায়গায় বারোয়ারি পুজোয় হা পাকড়াই হবে। কি যেন ইয়ার গোচরে স্কুল বয় কি 72-এ ইনভ্যালিড সকলের হা পাকড়ায় শুনতে পাগল এবং বাজার গরম হয়ে উঠল। ধোপারা যেন বিলক্ষণ রোজগার করতে লাগলো। বা কোচানো ধুতি বা ধোপদস্ত বা হচ্ছে কামিজ বা আর ডুরে বা শান্তিপুরে উড়ুনির 1 রাত্রিরের ভাড়া বা 8 আনা চড়ে উঠল। 4 পুরুষের 5 পুরুষের ক্রেপ বা নেটের যেন চাদর এরা যেন অকর্মণ্য হয়ে নবাবী আমলের সিন্ধুক বা আশ্রয় করেছিলেন। আজ ভলেন্টিয়র হয়ে মাথায় উঠল কালো যেন ফিতের ঘুনসি বা চাবির শিকলি। হঠাৎ বাবুর মতো স্বস্থানে পরিত্যাগ করে ঘড়ির চেনের অফিসিয়েটিং হলো। জুতোরা যেন বেশ্যার মতো নানা লোকের সেবা করতে লাগলো। বারোয়ারি তোলা লোকারণ্য হয়ে উঠল। একদিকে যেন কাঠগোড়া বা ঘেরা মাটির সং, যেন অন্যদিকে নানা রকম পোশাক পরা কাঠগোড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সং। বড় মানুষেরা টেসল পরা টুপি, চাপকান, পেটি, স্টিকে যেন চালচিত্রের অসুর হতেও যেন বেয়ারা দেখাচ্ছেন। প্রধান অধ্যক্ষ বীরকৃষ্ণ বাবুর লক্কায় বা লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছেন। 2 কস দিয়ে যেন পাঁজির ছবির বা রক্তদন্তীর বা রাক্ষসীর মতো যেন পানের পিক গড়িয়ে পড়ছে। চাকর হরকরা সরকার কেরানি ম্যানেজারদের নিঃশেষ ফেলারের অবকাশ নাই।
ঢং ঢং করে গির্জার ঘড়িতে রাত্রি 2টো বেজে গেল। ধোপা পাড়ার দল ভরপুর নেশায় ভোঁ হয়ে টলতে টলতে আসরে নামলেন। অনেকে আখড়া করে শুয়ে পড়লে বাঙালির স্বভাবে এই পরের জিনিসে পাতে পড়লে শিগগির যেন হাত বন্ধ হয় না। অন্যের জিনিস যদি পাতে পড়ে সেটা শিগগির হাত যেন বন্ধ হয় না। পেট সেটি বোঝে না, বড় দুঃখের বিষয়। 1.5 ঘন্টা ঢোল বা বেহালা বা ফুলুট মোচং সেতারের রং ও সাজ বাজলো। গোড়ারা 200 বাহবা বেশ দিলেন। শেষে একটা ঠাকুরন বিষয় গেয়ে আমরা যেন গানটি বুঝতে অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো মতে কৃতকার্য হতে পারলাম না। উঠে গেলে চোখের দল আসরে নামলেন। চোখের দলেরাও ওই রকম করে গেলে শোভান্তরী সাবাস ও বাহবা নিয়ে উঠে গেলেন। 1 ঘন্টার জন্য মজলিস খালি রইল। চাইনা কোট বা ক্রেপের লেটের ও ডুরে যেন ফুলদার টেরচা বা চাদরেরা পিঁপড়ের ভাঙা ষাঁড়ের মতো ছড়িয়ে পড়লেন। পানের দোকান শূন্য হয়ে গেল। চুরুট তামাকও যেন চরসের ধোঁয়ায় এমনই অন্ধকার হয়ে উঠল। সেই সেবারে যেন প্রোক্লেমশনের উপলক্ষে বাজিতে বাকি ধোঁ হয়েছিল। বড় বড় রিভিউর তোপে তত ধোঁ জন্মে না। 1/2 ঘন্টা প্রতিমে খানি দেখা যায়নি। পরস্পর চিনে নিতেই কষ্টবোধ হয়েছিল।